গুড মর্নিং এভরিওয়ান। আমাকে কি শুনতে পাচ্ছো? কেউ একটু কনফার্ম করো। গুড মর্নিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। ওকে, তো তোমাদের সাথে বোধহয় আমার এই প্রথম দেখা বা প্রথম ক্লাস, তাই না? এর আগে তো তোমাদের সাথে আমার কোনো ক্লাস হয় না, আর তোমরাও তো নতুন, সেকেন্ড সেমিস্টারে কেবল পদার্পণ করলে, তাই না? তো তোমাদের সাথে আমার যে কোর্স সেটা হলো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। যে দুটো অংশ, একটা অংশ আমি নিব আর একটা অংশ তোমাদের মাহফুজুল সাকিব স্যার নেবেন। তো আশা করি তোমাদের কাছে, তোমরা তো সিলেবাস তো জানো না কি কি টপিক পড়ানো হবে, তারপরেও আমি একটু ডিসকাস করে দেব যে কি কি বিষয় তোমাদের পড়ানো হবে বা পড়তে হবে। তো সবার যেহেতু অনলাইন ক্লাস, সবার সাথে আসলে পরিচিত হওয়া কোয়াইট ইম্পসিবল না। হ্যাঁ, তো আমরা সবার সাথে পরিচিত হব না, বাট আশা করি আস্তে আস্তে সবাইকেই চিনে যাব, সবার সাথে আলাপ হবে। একটা বিষয় হলো যে তোমাদের অনেকের, তোমাদেরকে আমি ইমেলে লিখেছিলাম যে নাম, অফিসিয়াল যে নেম, সেই নেম আর আইডি নাম্বারটা তোমাদের জুম আইডিতে রাখার জন্য স্পেসিফিক কোনো ফরম্যাট নেই, বাট আমি সাজেস্ট করব যে প্রথমে তোমার আইডি নাম্বার, কোনো ব্র্যাকেট ট্র্যাকেট দেওয়ার দরকার নেই, জাস্ট TE2010 সামথিং দিয়ে স্পেস দিয়ে তোমার নাম। আর অনেকে দেখলাম যে ডেল লেখা, রেডমি লেখা, এগুলো ও ডিভাইসের নাম দিয়ে চলে আসছে, বাট এগুলোর অ্যাটেন্ডেন্স কাউন্টে কিন্তু সমস্যা হবে। আমি কিন্তু জানি না রেডমি কার নাম, তাই না, বা ডেল কে ইউজ করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। সো তোমাদের যেহেতু অ্যাটেন্ডেন্সটা এখন গুরুত্বপূর্ণ, আমি আশা করব যে তোমাদের এই বিষয়টা একটু মাথায় রাখার জন্য নাম নেমিংটা একটু ঠিক থাকে জানো, ঠিক আছে? ওকে, তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? মানে এই ক্যাজুয়াল ম্যানার কোনো প্রশ্ন যদি থাকে তো করতে পারো, আমরা পরে লেকচার প্ল্যানে চলে যাব। স্যার আমি আপনার মেল পাই নাই। তোমার ইমেল আইডি কি তোমার কোর্স কোঅর্ডিনেটরকে দিয়েছিলে? জি স্যার, কালকে দিয়েছি। গতকালকে দিয়েছো? আগেও দিয়েছি স্যার, বলছে পরে সবাইকে দিব স্যার। আমার 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 কাছে যাদের আইডি ছিল আর কি, আমি সবাইকেই ইমেল করে দিয়েছি। এখানে তো আমি পার্টিকুলারলি কাউকে স্পেসিফিক্যালি চিনিও না। জাস্ট তুমি কোন সেকশন? ডি সেকশন? সি। সি সেকশন? জি স্যার। সি সেকশনে তোমার আইডি হলো 186, হ্যাঁ? জি স্যার। তোমার ইমেল অ্যাড্রেসটা আমার কাছে নাই। তানভীর হাসান পুষ্প, জি স্যার। তোমার আইডিটা আমার কাছে নাই। তো তুমি ক্লাস শেষে আমাকে একটা ইমেল করে জানাইতে পারো, অথবা তুমি কোর্স কোঅর্ডিনেটরকে জানাইলে উনি সবাইকে জানাই দেবে, যেহেতু আমার কাছে নাই। সো অন্য টিচারদের কাছে হয়তো নাই, সো সেক্ষেত্রে তোমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করাই সবচেয়ে বেটার আমি মনে করি আর কি। আপনাকেও পাঠায় আরো কোর্স কোঅর্ডিনেটর। হ্যাঁ, আমাকে সিসিতে রাখতে পারো, বাট কোর্স কোঅর্ডিনেটরকে অবশ্যই জানাবো, তাই না? কারণ অন্য টিচাররাও তো তোমাকে ইমেল করতে পারবে না। জি স্যার। আচ্ছা, ওকে। এবং আমি একটা কথা বলি, যে সেটা হলো যে আমরা ক্লাসে, অনলাইন ক্লাস অনেকে মিউট করে দিয়ে হয়তো চলে যেতে পারো বা থাকতে পারো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা পার্টিসিপেট করবা, ঠিক আছে? তোমরা আমার ক্লাসে রেগুলার পার্টিসিপেশনে থাকবা আর কি। সো দ্যাটস ইট। আচ্ছা, আমার বিষয়ে বলতে গেলে আমি হলো, আমার নাম তো জানোই, মাহমুদুল হাসান। আমার কিছু ইন্ট্রোডাকশন যদি দিতে হয় তাহলে আমার হোম টাউন হলো মাগুরাতে। আর আমার ব্যাচেলর অফ সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কমপ্লিট করেছি কুয়েট থেকে, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর মাস্টার্স করেছি বুয়েট থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কারেন্টলি পিএইচডি করতেছি, এবং সাথে তো তোমাদের সাথে আছি আর কি। সো এই হলো আমার পরিচয় দেওয়ার মতো, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা কোর্স প্ল্যানে যেতে পারি, প্রসিড করতে পারি। আর তোমরা আমার ক্লাসে প্রশ্ন করতে কখনোই দ্বিধাবোধ করবে না, বুঝতে পারছো? ইউ আর ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। আমি কখনো সিলি কোশ্চেন বলে মাইন্ডও করব না, তোমাদের কোনো ভয় নেই,
ঠিক আছে, ইউ জাস্ট আস্ক মি দ্য থিং ইউ ওয়ান্ট টু আস্ক। ঠিক আছে, প্রশ্ন যদি কোনো টপিক যদি না বুঝতে পারো, হতে পারে যে 200 জন স্টুডেন্টের ভিতরে একজন হয়তো বুঝে নাই, বাট দ্যাট একজন, দ্যাট ওয়ান পার্সন ইজ ইম্পর্টেন্ট, তার বোঝাটাও জরুরি। ঠিক আছে, সেক্ষেত্রে অফকোর্স তোমরা আমাকে ইনফর্ম করবা, আমাকে জানাবা। কোনো টপিক নিয়ে কোনো যদি প্রবলেম হয়, ইউজুয়ালি আমি হোপফুলি যে তোমরা আমার সাথে সেটা ডিসকাস করবা। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের সাথে যদি আমি কোর্স প্ল্যানটা শেয়ার করি, হোপফুলি স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো তোমার মাহফুজ আল সাকিক স্যার, তোমাদের যিনি আছেন, উনি এই অংশটা নেবেন। সেটা হলো যে তোমার এটা হলো মোস্টলি সলিড মেকানিক্সের অংশ। ঠিক আছে, এটা তোমাদের যদি কোর্সের নাম মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালসের কিছু প্রপার্টি জানা লাগে। সেই প্রপার্টির অংশটা অ্যাকচুয়ালি তোমাদের মাহফুজ আল সাকিক স্যার কভার করবেন, যেমন ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, এন্ডুরেন্স লিমিট, স্ট্রেস স্ট্রেনের প্রবলেমগুলো উনি দেখবেন। আর কোর যে ম্যাটেরিয়ালের অংশটা, ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়াল কিভাবে তৈরি হয়, তার প্রপার্টিসগুলো কি, ম্যাটেরিয়াল আমরা কেন ইউজ করি, বা কোন ম্যাটেরিয়াল কোন অ্যাপ্লিকেশন ইউজ করা লাগবে, আমি একটু পরে তোমাদেরকে এই বিষয়ে ডিটেলস বলবো। বাট এই যে টপিকগুলো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি অ্যাকচুয়ালি কভার করব। তো আমার যে টপিকগুলোর এখনই হয়তো নাম দেখলে বুঝতে পারবা না যে আসলে কি বলতে চাচ্ছি এখানে, বাট আমি মনে করি যে তোমাদেরকে আমি ইনফর্ম করা উচিত যে কি কি আসছে, হোয়াটস আপকামিং। একটা আছে প্রথম দিকে আমরা পড়বো যেটা, সেটা হলো যে মেটালস অ্যান্ড অ্যালয়েস। ওকে, তো এখানে তোমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়া হবে মেটাল কি, অ্যালয় কি, এই বিষয়ের উপরে। তারপরে আমরা প্রপার্টিজ অ্যান্ড ইউজেস পড়বো। ওকে, সো প্রপার্টিজ অ্যান্ড ইউজেসের ক্ষেত্রে এক মিনিট, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমরা মেটাল অ্যালয়, প্রথমে ইন্ট্রোডাকশনে মেটাল এবং অ্যালয় সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা প্রপার্টিজ অ্যান্ড ইউজেস, এগুলোর কি ধরনের প্রপার্টি আছে, এদের কি কোথায় ব্যবহার করা হয়, এই বিষয়ে জানবো। তারপর আমরা কিছু কমন যে মেটাল আছে সে বিষয়ে একটু স্টাডি করব, সেটা হলো রট আয়রন, কাস্ট আয়রন। এবং এগুলো পড়ার পরে আমরা এগুলোর যে অ্যালয় আছে, অ্যালয় বলতে একাধিক মেটালকে সংযুক্ত করে একটা ডিফারেন্ট প্রপার্টির মেটাল তৈরি করা হয়, সেগুলোকে আমরা বলি অ্যালয়। অ্যালয়টা সাধারণত কখনোই সিঙ্গেল মেটাল না। ওকে, সো সেগুলো আমরা জানবো। অ্যালয় কি, অ্যালয় কাকে বলে, অ্যালয় কত প্রকার, এগুলো সব জানবো। এবং মেজর যে অ্যালয়গুলো আমরা জেনারেলি ইউজ করি সেগুলো সম্পর্কেও আমরা ডিটেলস জানবো, যেমন স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল। ঠিক আছে, তারপরে ইফেক্ট অফ অ্যালয়িং, অ্যালয়টা আমরা করলে আমাদের আসলে কি ইফেক্ট পড়ে বা কি ইফেক্ট আসে সেটা আমরা জানবো। তারপরে হিট ট্রিটমেন্ট পড়বো আমরা, যে হিট ট্রিটমেন্ট দিয়ে বা হিট দিয়ে আমরা মেটালকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, অথবা মেটালের প্রপার্টি কিভাবে চেঞ্জ করতে পারি, সে বিষয়ে আমরা এখান থেকে ডিটেলস জানবো। এছাড়াও কিছু প্রবলেম আমরা ডিসকাস করব, যে অক্সিডেশন এবং করোশনের মতো প্রবলেমগুলো কিভাবে মেটালকে এফেক্ট করে এবং সেটা রক্ষা করতে আমরা কি করতে পারি। তারপরে কম্পোজিট কি, কম্পোজিট কিভাবে তৈরি করা হয়। তারপরে মোস্ট কমন নন মেটাল অবজেক্ট যেগুলো আছে, প্লাস্টিক অ্যান্ড রাবার, সেগুলো সম্পর্কে, প্লাস্টিক, রাবার অ্যান্ড টিম্বার, সেগুলো সম্পর্কেও আমরা ডিসকাস করবো। ঠিক আছে, এক মিনিট, আমার এখানে সাউন্ড আসছে, তো একটু সাউন্ডটা ক্লিয়ার করছি। আচ্ছা, কোর্স প্ল্যানটাকে বুঝতে পারছো? এ নিয়ে কারো কোশ্চেন আছে? তৌসিফ শরীফ হাত উঁচু করছো, তুমি কিছু বলবা? ওকে, সো আমাদের আজকের যে বিষয়, আমরা সেই বিষয়টাতে চলে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, ইন্ট্রোডাকশন টু মেটালস অ্যান্ড অ্যালয়েস। ওকে, আমরা খুব বেশি কিছু পড়বো না। ঠিক আছে, এটা নিয়ে শুনতে যাওয়ার কিছু না যে প্রথম দিনেই এত কিছু পড়ে দিচ্ছে। আমরা জাস্ট মেটাল বা ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু গল্প বলবো।
ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কারো রেসপন্স পাচ্ছি না। জি স্যার জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার। ওকে। তো প্রথম কথা হলো যে তোমাদের কোর্সের নাম দেখবা যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, কিন্তু আমি এখানে প্রথম একটা প্রশ্ন করেছি, সেটা হলো হোয়াট ইজ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। তো তার আগে আমি জানাই যে তোমাদের আসলে ডিফারেন্সটা কি। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল হলো যে ইঞ্জিনিয়ারিং এ যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেগুলোকে স্টাডি করা, আর ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং হলো যে একটা মেটালকে এমন ভাবে ডিজাইন করা অথবা ইঞ্জিনিয়ারিং করা যাতে তুমি তোমার পার্টিকুলার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, তো ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল। স্যার, ওকে, সো যেটা বলতেছিলাম যে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংটা কি, তাহলে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংটা হলো যে তোমার ম্যাটেরিয়ালকে এমন ভাবে ডিজাইন করা অথবা ইঞ্জিনিয়ার করা যার কারণে এর প্রপার্টিটা এমন ভাবে বদলাইতে পারি আমরা আমাদের ইচ্ছে মতো, এবং পার্টিকুলার একটা কারণে বা একটা অ্যাপ্লিকেশনে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো এই বিষয়ক যে পড়াশোনা, এই বিষয়ে যে স্টাডি, সেটাকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে আমরা যখন নেক্সট স্লাইডে আরো ডিটেইলস করব, एग्जांपल দেব। স্যার আবার একটু বলেন। আচ্ছা, তো ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংটা হলো, তোমার আমি একটা সিম্পল एग्जांपल দিই, যে আচ্ছা एग्जांपलটা আমরা পরে দিই, एग्जांपल যেহেতু সামনে আছে। তো ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংটা হলো যে কোনো মেটালকে এমন ভাবে বদলানো বা ডিজাইন করা, এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা মানে কিন্তু চেঞ্জ করা। ঠিক আছে? তার মানে পার্টিকুলারলি তার প্রপার্টি অথবা তার শেপ অথবা তার মেকানিক্যাল অথবা থার্মাল প্রপার্টি এমন ভাবে চেঞ্জ করা যাতে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যাপ্লিকেশন কন্ডিশনে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? সামনে আরো एग्जांपल দেব, তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে? সেটা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। তো তার আগে আমাদের জানা উচিত যে কেন আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ব। ঠিক আছে? এটা পড়ব এই কারণে যে ইঞ্জিনিয়ারদের কাজ হলো যে যেখানে যে ম্যাটেরিয়ালটা উপযোগী সেইখানে সেই ম্যাটেরিয়ালটা ব্যবহার করা। এখন সেইটা যদি তোমাকে জানতে হয় যে কোথায় কোন ম্যাটেরিয়ালটা ইউজ করবা, তাই না? সেক্ষেত্রে তোমার কিছু মেটাল সম্পর্কে কিছু আইডিয়া থাকা দরকার, যেমন স্ট্রাকচার কি, তার প্রপার্টিস কেমন, তার প্রসেসিং কিভাবে করে, তার পারফরমেন্স কেমন, তার কস্ট কেমন, তাই না? এইগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? তাহলেই তুমি এটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারবা। এখন তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছো, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ ম্যাটেরিয়াল খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব ইঞ্জিনিয়ারিং এ ম্যাটেরিয়াল খুব জরুরি। তুমি কিন্তু একই বিভিন্ন ধরনের কাপড় কিন্তু বিভিন্ন ধরনের সুতো দিয়ে তৈরি করা হয়। এই সুতো দিয়ে তৈরি করার একটা পার্টিকুলার কারণ আছে। তুমি সব বিভিন্ন ধরনের কাপড় হয়েছে কিন্তু বিভিন্ন পার্টিকুলার রিজনের কারণে, তাই না? এক ধরনের সুতো দিয়ে তৈরি করলে সেটা পরতে কমফোর্টেবল হয়, আরেক ধরনের তৈরি করলে সেটা ডিউরেবল বেশি হয়। সো পার্টিকুলার রিজন আছে, তোমার ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করার জন্য পার্টিকুলার রিজন থাকে। সেই রিজনটা জানতে হলে তোমাকে আগে ওই ম্যাটেরিয়াল সম্পর্কে আগে তোমার আইডিয়া থাকতে হবে যে কেন আমরা সেটা ইউজ করব। ঠিক আছে? এখন যদি আমি একটা एग्जांपल দিই, কেউ একজন প্রশ্ন করেছিল যে ব্যাপারটা ক্লিয়ার করা যায় কিনা, আরো সেই ক্লিয়ারেন্সটা আসি। একটা স্ক্রু ড্রাইভার খুবই একটা মানডেন ব্যাপার, আমরা দৈনিক প্রচুর স্ক্রু ড্রাইভার দেখি, তাই না? সবাই স্ক্রু ড্রাইভার চিনে। স্ক্রু ড্রাইভার চিনে না এরকম কেউ আছে এখানে? জি না স্যার। নাই। ওকে, সবাই দেখছে। কিন্তু স্ক্রু ড্রাইভারটার পেছনে যে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং গেছে সেই সম্পর্কে কয়জন জানে? যখন তুমি একটা স্ক্রু ড্রাইভার দেখো তখন তুমি কি ভাবো? তুমি তো কিছু ভাবো না, তাই না? অবভিয়াসলি না, সেটাই স্বাভাবিক। স্ক্রু ড্রাইভার, ওকে ফাইন, একটা স্ক্রু ড্রাইভার। কিন্তু এর পেছনে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং গেছে সেটা যদি আমি তোমাদেরকে ডিটেইলস বলি তাহলে বুঝতে পারবা যে আসলে এটা এতটা সিম্পল ব্যাপার না। বাট মোস্টলি সিম্পল, ওকে ফাইন। এটা মোস্ট সিম্পলেস্ট এক্সাম্পল, দ্যাটস ফাইন। কমপ্লিকেটেড এক্সাম্পল সামনে আরো আছে, বাট মোস্টলি
আমরা এটা নিয়ে অতটা ভাবি না, কিন্তু তুমি যদি একটা স্ক্রুড্রাইভার দেখো, স্ক্রুড্রাইভারে প্রত্যেকটা স্ক্রুড্রাইভার, দুনিয়া এমন কোনো স্ক্রুড্রাইভার নাই যে এর অল্টারনেট। সেটা হলো একটা অংশ এর মেটাল থাকে আর একটা অংশের পলিকার্বনেট থাকে। পলিকার্বনেট সাধারণত প্লাস্টিকের মতোই বা প্লাস্টিকের থেকে একটু হাইলি ডিউরেবল, তাই না? তোমার কি মনে হয় এর কারণ কি? একটা অংশ মেটাল আর একটা অংশ পলিকার্বনেট বানানোর উদ্দেশ্য কি? কারো কোনো আইডিয়া? তার হাত ইলেকট্রিক কাজের সময় প্রবাহিত না হতে পারে। ইলেকট্রিকও প্রবাহিত। ইলেকট্রিক শক। ওকে, ইলেকট্রিক শক এটা খুবই কমন এক্সাম্পল, এটা 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 সবাই বলবে, বাট এটা বাদে আর কারোর কোনো আইডিয়া আছে কিনা ইলেকট্রিক শক বাদে? তার হাতে গ্রিপ পাওয়া যাবে ভালো। ওকে, দ্যাটস আ গুড পয়েন্ট। স্যার ভালো গ্রিপ পাওয়া যাবে। হ্যাঁ, আর কোনো আইডিয়া? মেটালটাকে ভালোভাবে আটকে রাখা যাবে। না, প্লাস্টিকের ভিতরে মেটাল আটকে রাখতে তার সমস্যা না। দেখবা যে সব স্ক্রুড্রাইভারে একটা পার্টিকুলার সব, এটা পুরোটাই গোল, কিন্তু এর ভিতরে যখন ঢোকাই তখন দেখবা যে এখানে একটা চ্যাপ্টা করে দেওয়া থাকে অংশটা। জি স্যার। ঠিক আছে, এর পার্টিকুলার কারণ হলো যে এই মেটালটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের উপর স্লিপ করে, এই স্লিপটা যাতে না করতে পারে ওখানে থেতলে দেওয়া হয়, ঠিক আছে, যাতে রাউন্ড শেপটা আর না থাকে। ঠিক আছে, সো নো, দ্যাটস নট এ গুড পয়েন্ট, বাট ইয়া ঠিক আছে, বুঝতে পারলাম। আর কোনো রিজন? ইলেকট্রিক বাধা যাতে কম পড়ে। সেটা বলছে, ইলেকট্রিক শকের ব্যাপারটা বলা হয়েছে আর কি। এনিওয়ে, তো আমরা যদি আমি যদি বলি, তো প্রথম যে কারণ সেটা হলো যে এক অংশ মেটাল এবং আরেক অংশ প্লাস্টিক হওয়ার কারণ হলো স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা যে স্ক্রুগুলো আনস্ক্রু করি সেগুলো মেটালের, এবং মেটাল একটা শক্ত ধাতু, তাই না? মেটাল তো শক্ত, মেটাল হার্ড এবং হাই ডেনসিটি সম্পর্কযুক্ত। তো এটা যদি আমরা প্লাস্টিক স্ক্রু বানাইতাম সামহাও, তো কি হতো? যদি সেটা টুইস্টেড মোশনে ভেঙেও না যেত তাহলেও ওটা ক্ষয় হয়ে যেত, ওটাতে খুব একটা ডিউরেবল কোনো কিছু হতো না, তাই না? তো আমাদের স্ক্রু খোলার জন্য অবভিয়াসলি আমাদের মেটাল ইউজ করা লাগবে। এখন প্রবলেম হলো যে আমরা মোস্ট স্ক্রু দেখবা যে ইলেকট্রনিক কম্পোনেন্টে থাকে বা ইলেকট্রনিক ডিভাইস থাকে। তুমি যখন স্ক্রু ড্রাইভার কিনবা তখন তুমি কোন জায়গায় কবে কোন সিচুয়েশন ইউজ করবা ইউ ডোন্ট নো, তাই না? তোমার ইলেকট্রিকের কাজে ইউজ করা লাগতে পারে, নন ইলেকট্রিক কাজে ইউজ করা লাগতে পারে। তো নন ইলেকট্রিক কাজে ইউজ করলে তোমার পুরোটা যদি মেটাল হইতো তাতেও তোমার কিছু যায় আসতো না, তাই না? বাট তুমি যে কবে ওইটা ইলেকট্রিক কাজে ইউজ করবে এবং এটা ইউজ করতে যে শখ খাবা তার তো কোনো ভরসা নাই, তাই না? সো ইউনিভার্সালি যেটা করা হয়, একটা অংশ বা হাতলের বা গ্রিপ অংশটা তোমার প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি করা হয়। এখন কথা হলো যে প্লাস্টিক দিয়ে তৈরি করলেই যে শুধু ভালো হবে ব্যাপারটা তা না, এর পেছনে আরো ভ্যালিড রিজন আছে। সেটা কয়েকজন বলেছে যে তোমার মেটাল গ্রিপ করার থেকে প্লাস্টিক গ্রিপ করা অনেক ইজি, ঠিক আছে, এবং গ্রিপটা বেশ মজুদ ভাবেই পাওয়া যায়। তো একটা কারণ গেছে ইলেকট্রিক, আর একটা কারণ গেল গ্রিপ, তাই না? ইলেকট্রিক শক এবং গ্রিপ। আর একটা পার্টিকুলার কারণ আছে, সেটা হলো যে স্ক্রু ড্রাইভারটা অনেক সময় দেখবা যে মানুষ যেখানে সেখানে ফেলে রাখে, রাইট? এখন রোদের ভিতরে পড়ে আছে, অথবা শীত প্রধান দেশে দেখা গেল যে ওদের তো ফ্রিজিং টেম্পারেচার, তাই না? তো ফ্রিজিং টেম্পারেচারে ওইটা থাকে, বিলো 0°C টেম্পারেচারে পড়ে আছে, শপের ভিতরে ওয়ার্কশপে পড়ে থাকতে পারে বা বাসায় ড্রয়ারে পড়ে থাকতে পারে এক জায়গায়। তো এরকম একটা গরম রোদে যদি গরম হয়ে যায় তাহলে দেখবা মেটাল যে অংশটা আছে ওটা বেশি গরম হয়, বা ঠান্ডা হলে মেটাল অংশটা বেশি ঠান্ডা হয়। তো তুমি রাইট এট দ্য মোমেন্ট যখন তোমার কাজের দরকার স্ক্রু ড্রাইভারটা, তুমি কিন্তু হাত দিয়ে ধরেই কাজে চলে যাইতে পারবা না, দেয়ার ইজ নো ওয়ে, ঠিক আছে? সো তোমার একটা দ্রুত কাজ করার দরকার, তুমি এক একটা স্ক্রু ড্রাইভার গরম করবা বা ঠান্ডা করবা তারপরে তুমি কাজ করবা, এটা তো আসলে ফিজিবল কোনো কারণ না। সো তোমার উপরে যদি আমরা পলিকার্বনেট ইউজ করি, পলিকার্বনেট অত দ্রুত ঠান্ডা হয় না বা অতটা হাই টেম্পারেচার রাইজও করে না, ঠিক আছে, এবং থার্মালি ভেরি গুড ইনসুলেশন দেয় আর কি। তো সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করা কিন্তু হাইলি ভ্যালিড পয়েন্ট। এখন যে স্ক্রুড্রাইভার ডিজাইন করছে, হয়তো প্রথম পর্যায়ে স্ক্রুড্রাইভার এরকমের স্ট্যান্ডার্ড বা মডার্ন স্টেজে ছিল না, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বুঝতে পারছে যে এই ম্যাটেরিয়াল ইউজ করলে এই সমস্যা, ওই ম্যাটেরিয়াল ইউজ করলে এই সমস্যা, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের এই মডার্ন শেপ যে স্ক্রুড্রাইভার সেটা চলে আসছে। এখন আমাকে যে প্রশ্ন করেছিল যে আমরা কেন ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কি এবং কেন পড়বো, সে কি অ্যান্সারটা পেয়েছে কিনা স্ক্রুড্রাইভারের এক্সাম্পলে?
জি স্যার। ওকে, এখন যদি আমরা আমাদের মেটাল সম্পর্কে আইডিয়া না থাকতো তাহলে কি হতো, মানে হোয়াট ক্যান গো রং, ঠিক আছে? the consequence of not having material engineering knowledge, আমাদের যদি প্রপার ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং নলেজ না থাকে তাহলে ওয়ার্স্ট কেস সিনারিও, সবচেয়ে খারাপ কি হতে পারে? তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ছবিটাকে কেউ চেনো কিনা? কারোর মাইক্রোফোন থেকে আওয়াজ আচ্ছা, এই ছবিটাকে সবাই চিনো? স্যার। এটা কি বলো দেখি, এটার নাম কি? টাইটানিক। টাইটানিক। রাইট, এই টাইটানিক সবাই চেনে। প্রথমত মুভির জন্য জনপ্রিয়, দ্বিতীয়ত যে এটা হলো পৃথিবীর প্রথম জাহাজ যেটা ক্লেম করছিল ইঞ্জিনিয়াররা যে কোনোভাবেই ডুববে না, ঠিক আছে? কিন্তু সেটা ডুবে গেছে। কারণ কি? তো ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখা গেছে যে এর মেইন কারণটা ছিল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রপার নলেজ না থাকা। ইটস ওকে, তখন এতটা টেকনোলজি ইমপ্রুভ ছিল না, মানুষের অনেক জ্ঞান কম ছিল, মডার্ন টেকনোলজি অতটা ডেভেলপ ছিল না, ওকে ফাইন, বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট দ্যাট ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং নলেজ was extremely important for that such a high value product, তাই না? তো কি হয়েছিল তোমরা জানো যে কিভাবে ডুবছিল, তাই না? যে একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ওখানে চিড়ে গেছিল, এরপর ভিতর দিয়ে পানি ঢুকে এটা একপাশে ভারী হয়ে গেছে, পরে স্ন্যাপ করে দুই ভাগ হয়ে ডুবে গেছে। দ্যাটস প্রিটি সিম্পল আইডিয়া। এখন ঘটনা হলো যে মডার্ন জাহাজও তো প্রচুর সমুদ্রে চলাচল করে, হালকা পাতলা মানে ধাক্কা তো তারাও খায় আইসবার্গের সাথে, অনেক সময় নিচে আইস থাকে, মানে দেখা যায় না, তাদের ধাক্কা লাগতেই পারে, সো দ্যাটস ফাইন। কিন্তু এখন কিন্তু এইসব প্রবলেম হয় না। এখন টাইটানিক ডোবার মেইন যে কারণটা ছিল সেটা হলো মেইনলি স্ক্রু, নট দ্য মেইন বডি। এই স্ক্রু যেটা করতো, যে এই যে তোমরা যে কালো অংশ দেখতেছো এগুলো হলো অনেকগুলো প্লেট স্ক্রু দিয়ে অ্যাকচুয়ালি আটকানো। তো ওরা যে স্ক্রু ইউজ করছিল সেই স্ক্রুতে স্টিলের ভেতরে স্টিল স্ক্রু ইউজ করেছিল, এবং এই স্টিলের সাথে একটা কম্পোনেন্ট মেশানো হয়েছিল সালফার এবং ফসফর। সালফার এবং ফসফর তোমার স্টিলের সাথে মেশানো হয় স্টিলের হার্ডনেস বাড়ানোর জন্য, ডিউরেবিলিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? ওকে, ইঞ্জিনিয়াররা ভাবছে যে ওকে আমরা ফসফর যেহেতু একটা এটাকে উই আর ট্রাইং টু মেক দিস আনসাঙ্কেবল, সো আমাদের কি উচিত সবচেয়ে হার্ডেস্ট ম্যাটেরিয়াল ইউজ করা, রাইট? ওকে ফাইন, তারা কি করছে স্টিলের ভিতরে সালফার এবং ফসফর মিশাই দিয়ে তোমার ডিজাইন করছে। তারা তো ঠিকই ছিল। তারা যেটা জানতো না সেটা হলো যে এই ধরনের মেটাল অনেক লো টেম্পারেচারে যদি চলে যায় তাহলে ব্রিটেল হয়ে যায়। ব্রিটেল মানে হলো ভঙ্গুর, ঠিক আছে? তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে তোমরা সিরামিকের প্লেট দেখছো, এটা ফেলে দিলে কি হয়? একদম গোড়া গোড়া হয়ে যায়, ভেঙে যায়। তো দ্যাট ইজ ব্রিটেল। এখন যখন লো টেম্পারেচারে আমরা কোনো অবজেক্টকে নিয়ে যাই তাহলেও তার ব্রিটেলনেস অ্যাকচুয়ালি বেড়ে যায়, তার মানে খুব সহজে ওটা ভেঙে যায়, ঠিক আছে? এরপরে যেটা হয়েছে সেটা হলো স্টিল অ্যাকচুয়ালি লো টেম্পারেচারে খুব একটা প্রবলেম করে না, কিন্তু স্টিলের সাথে যখন সালফার এবং ফসফরাস মিশাইছে তখন যেটা হয়েছে ওর প্রপার্টি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। ওই স্টিল আসলে স্টিলের মতো বিহেভ করে নাই, তার হার্ডনেস বাড়ছে ঠিক আছে, কিন্তু লো টেম্পারেচারে সেটা ভঙ্গুর হয়ে গেছে। তার মানে হলো যখন একে তো প্যাসিফিক যখন ওই আটলান্টিকের ওই দিক দিয়ে যাচ্ছিল আর কি, ওখানে তো মানে বরফ খণ্ড ডুবে থাকে, তার মানে বুঝতে পারছো যে বিলো 0°C টেম্পারেচার, মানে ফ্রিজিং টেম্পারেচারের অনেক নিচে, -10-20°C টেম্পারেচার। সো সেখানে এক্সট্রিম কোল্ড, সেই এক্সট্রিম কোল্ডের ভিতরে তোমার একটা জাহাজ চলতেছে সেই পানির সাথে, পানির ভেতরে। সো ওইখানে যা ছিল মেটাল সব তো অ্যাকচুয়ালি জমে মানে একদম কমপ্লিট বরফ, -10°C টেম্পারেচার বা 20°C টেম্পারেচারে চলে আসছে। সো তখন যখনই একটা বরফের খন্ডের সাথে ধাক্কা লাগছে তখন ওই স্টিলের যে বোল্ট নাট বোল্ট গুলো ছিল ওগুলো অ্যাকচুয়ালি ভেঙে গেছে,
ওর মাথাগুলো যেগুলো মাথা দিয়ে যে মাথাতে আটকে থাকে ওইগুলো অ্যাকচুয়ালি চেঁচে ফেলার মতো হয়ে গেছে। সো ওইখানে অ্যাকচুয়ালি মেটাল একটা প্লেট আরেকটা প্লেটের সাথে যেভাবে ধরেছিল আটকানো ছিল ওইটা থাকে না, ওইখানে একটা ফাঁকা তৈরি হয়েছে, মানে ফাঁক তৈরি হয়েছে, মানে একটা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপ তৈরি হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো দেখতে পানি ঢুকে গেছে। বুঝতে পারছো যে কত সিম্পল একটা ব্যাপার কত একটা মেজর ট্র্যাজেডি তৈরি করছে, জাস্ট কারোর এই ম্যাটেরিয়াল সম্পর্কে আইডিয়া ছিল না বলে। এখন সেটা 1912 সালের ব্যাপার। এখন মডার্ন কি সমস্যা, মডার্ন আমরা কোনো সমস্যা ফেস করছি কিনা? আমরা মডার্ন কিছু প্রবলেমও ম্যাটেরিয়াল সম্পর্কে ফেস করেছি। এটা নিয়ে অ্যাকচুয়ালি দুইটা মুভিও হয়েছে এবং বিখ্যাত একজন সায়েন্টিস্ট রিচার্ড ফাইনম্যানের সাথে ইনভলভ ছিলেন এবং তিনি এই প্রথমে ঘটনাটা উদ্ভাবন করেন যে কেন এরকম একটা ডিজাস্টার হয়েছে। সেটা হলো যে নাসার 1986 সালে $1 বিলিয়ন একটা প্রজেক্ট, সেটা ছিল স্পেস শাটল চ্যালেঞ্জার নামে। তো চ্যালেঞ্জার নামে একটা শাটল 1986 সালে তারা লঞ্চ করে এবং লঞ্চ হওয়ার পরে প্রায় মিনিট 2-1 ভেতরে পৃথিবীতে থাকা অবস্থায় এটা ধ্বংস হয়ে যায়। যে বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি হলো অ্যাকচুয়াল ছবি, এখানে চ্যালেঞ্জার ডিজাস্টারের অ্যাকচুয়াল ছবি। ডান পাশে যেটা দেখতেছো এটা হলো চ্যালেঞ্জারের যে রকেটটা ছিল সেই রকেটটার অ্যাকচুয়াল যে ছবি সেটা। ঠিক আছে, এখন কি হয়েছে তাহলে এখানে ম্যাটেরিয়ালের কি সমস্যা হলো? তো দেখো এই রকেট বুস্টার যেগুলো রকেটের পেছনে লাগানো থাকে এগুলো অ্যাকচুয়ালি সিলিং অবস্থায় থাকে, সিল করা থাকে। ঠিক আছে, এক ধরনের রিং দিয়ে সিল করা থাকে। তোমরা ওয়াশার দেখছো না? তোমরা ওয়াশারই তো বলো, এগুলোকে সম্ভবত আমরা সিল বলি, বাট ইউজুয়ালি ওয়াশার বলে। ঠিক আছে, রাবার ওয়াশার বা রাবার গ্যাসকেট বলে অনেক সময়, তাই না? তোমরা যা খুব কমন এটা দেখতে পারবা হলো ওরিংটা, এক্সাক্ট ওরিংটা কেমন দেখতে যদি দেখতে চাও সেটা হলো যে প্রেসার কুকার যাদের বাসায় আছে দেখবা যে প্রেসার কুকারের ঢাকনার চারপাশ দিয়ে একটা গোল টিউব দেওয়া থাকে। এটা কি খেয়াল করছো? জি স্যার। এক্স্যাক্টলি, ওই টিউবটাকে বলে ওরিং। ওই ওরিং এর কাজ হলো যে ভেতরে যখন প্রেসার তৈরি হচ্ছে ওই প্রেসারটা যদি লিক করে বাইরে চলে না আসে, তাই না, একটা সিল তৈরি করে এখানে। তো এই রকেটে যেটা হয়েছিল সেটা হলো যে আমেরিকার তো টেম্পারেচার অনেক কম, তাই না? আমেরিকায় জানুয়ারি মাসে অনেক লো টেম্পারেচার থাকে। সো নাসার সায়েন্টিস্টরা ওই কোল্ড টেম্পারেচারের ভিতরে এই তোমার যে স্পেস শাটল আছে সেটা লঞ্চ করছে। এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো যে নাসা সায়েন্টিস্টরা এক্সপেক্ট করতেছিল যে ওই ওরিংটা যখন শাটল লঞ্চ করবে তখন এক্সপ্যান্ড হবে এবং এক্সপ্যান্ড হয়ে একটা সিল তৈরি করবে, এবং সিল তৈরি করলে যেটা হয় সেটা হলো ভিতরে যে ফুয়েলটা আছে ওই ফুয়েলটা যাতে বাইরে বের হয়ে না আসতে পারে। ঠিক আছে, এই যে এখানে যে ট্যাঙ্কটা আছে, এখানে যে রকেট বুস্টার আছে, এই রকেট বুস্টারে তো সাধারণত ফ্লেম লাগানো হয়, এটা আগুন লাগানো হয়, তাই না? এখান থেকে যদি সামহাউ যেমন গ্যাস, বাংলাদেশে প্রচুর গ্যাস বিস্ফোরণ হয়, তাই না? বাসা বাড়িতে দেখবা যে গ্যাসে আগুন লেগে গেছে, এগুলো অনেক শুনতে পাও। গ্যাস লিক হওয়ার কারণে, গ্যাস লিক হয়, কেউ একজন স্পার্ক তৈরি করে ওইখান থেকে বিস্ফোরণ বা তোমার আগুন ধরে যায়। সো ওইটা যাতে না হয় সেই জন্য এখানে একটা সিল দেওয়া হয় যাতে ভেতরের যে ফুয়েলটা আছে সেটা বাইরে বের হয়ে না আসতে পারে। কিন্তু তারা একটা বিষয় খেয়াল করে না, সেই বিষয়টা হলো যে ও রিং লো টেম্পারেচারে তার ইলাস্টিসিটি হারাই ফেলে। অর্থাৎ ও রিংটা যেহেতু রাবার দিয়ে তৈরি, রাবারের কাজ হলো হিট দিলে ওটা এক্সপ্যান্ড করবে এবং এক্সপ্যান্ড করে ওটা অ্যাকচুয়ালি প্রপার সিল তৈরি করবে। কিন্তু যেহেতু লো টেম্পারেচার ছিল ওই দিন, বিলো ফ্রিজিং টেম্পারেচার ছিল, বিলো ফ্রিজিং টেম্পারেচারে ওই রাবার রিংটা, রাবার ও রিং যেটা, সেটা অ্যাকচুয়ালি স্টিফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, ওটা আর এক্সপ্যান্ড করে না। সো ওরা যখন লঞ্চ করছে তখন ওরা খেয়াল করে নাই, বা কেউ কেউ নাকি জানতো এটা নিয়ে কনস্পিরেসি আছে এবং তারা জাস্ট তাদের ডেট ঠিক রাখার কারণে, ডেডলাইন কভার করার কারণে তারা ওই রিস্কটা নেয়। এবং রিস্কের কারণে এই ভিতরে 6 জন যাত্রী ছিল, একজন স্কুল শিক্ষিকা ছিলেন আর 5 জন অ্যাস্ট্রোনট ছিলেন। এই 6 জন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। ঠিক আছে, জাস্ট একটা সিম্পল ব্যাপারকে ইগনোর করার কারণে, যে লো টেম্পারেচারে ওই মেটালটা, ওই ম্যাটেরিয়ালটা তার যে প্রপার যে বিহেভিয়ার বা তার যে প্রপার্টি, সেই প্রপার্টি স্ট্রেন নাও করতে পারে। ঠিক আছে, সো মোহাম্মদ আরিফ হাত তুলছো, তুমি কিছু বলতে চাও?
জি স্যার, হ্যাঁ বলো। ও রিংটা বুঝি নাই। ও রিংটা তুমি প্রেসার কুকার দেখছো? জি স্যার। প্রেসার কুকারের যে ঢাকনার চারপাশ দিয়ে একটা গোল রাবার গ্যাসকেট লাগানো থাকে, ওইটা দেখছো? জি স্যার। ওইটাকে বলে ও রিং। ওইটা অ্যাকচুয়ালি খুলে ফেলা যায়, যে খুলে ফেলে দেখবা যে একটা ও, দেখতে ও এর মতো, ইংরেজি লেটার ও এর মতো গোল, তাই না? সেজন্য ওটাকে বলে ও রিং। এবং ওইটার কাজ হলো সিল করা। তুমি যদি ও রিংটা বাদে যদি প্রেসার কুকারের ঢাকনা আটকায় দাও, তাহলে কি হবে? ভেতরে হাই প্রেসার তৈরি হবে। প্রেসার কুকারের কাজই তো ভেতরে হাই প্রেসার তৈরি করে স্ফুটনাঙ্ক বাড়ায় দেওয়া, তাই না? জি স্যার। তো তুমি যদি ও রিংটা খুলে ফেলো, তাহলে কি হবে? স্যার ওইখান থেকে লিক হবে। লিক হইলে তো আর তোমার কাজ হলো না, প্রেসার কুকার যেটা করার কথা সেটা তো আর করতে পারবে না, তাই না? জি স্যার। এবার বোঝা গেছে? জি স্যার। ওইটাকে বলে ওরিং। ওই ওরিং শুধুমাত্র প্রেসার কুকারে না, রকেট লঞ্চারে ইউজ করা হয়। ঠিক আছে, বহুত মেশিনারিজ আছে, সেসব মেশিনে ওরিংটা ব্যবহার করা হয়। জি স্যার। এখন ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের আসলে কি জানতে হবে? তো দুটা বিষয় আমাদের মনে রাখা দরকার। একটা হলো যে স্ট্রাকচার, আর একটা হলো প্রপার্টি। তো স্ট্রাকচারটা আসলে বিভিন্ন ধরনের হয়। অ্যাটমিক স্ট্রাকচার হয়, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার হয়, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার হয়। তোমার অ্যাটমিক স্ট্রাকচার হলো যে মেটালের ভিতরে বা ম্যাটেরিয়াল, যে কোনো ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটম গুলো এবং তার যে মলিকুল গুলো আছে সেগুলো আসলে অ্যারেঞ্জমেন্টটা কিরকমের, তাই না? তারা কিভাবে একে অপরের সাথে সন্নিবিষ্ট হয়ে আছে, সেটা হলো অ্যাটমিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা হলো যে একাধিক অ্যাটম, আগের অ্যাটমিক স্ট্রাকচার হলো সিঙ্গেল অ্যাটম কিভাবে আছে সেটা আমরা মেজার করছি। আর মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে যেটা হয়েছে, এখানে বানানটা ভুল লিখছি, মাইক্রোস্কোপিক হয়ে গেছে, এটা মাইক্রোস্কোপিক হবে, টিটা বেশি পড়ে গেছে। এনিওয়ে, তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে যেটা হয়েছে সেটা হলো যে গ্রুপ অফ অ্যাটমস, ধরো 5টা বা 7টা অ্যাটমস একসাথে মিশে কি অবস্থায় ম্যাটেরিয়ালের ভিতরে আছে সেইটা যদি আমরা দেখতে চাই, সেটা হবে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। আর ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার হলো সিম্পল স্ট্রাকচার। আমরা যেমন স্টিলটাকে যেভাবে দেখি, খুব ক্লোজলি স্টিলটাকে যদি দেখি, তাহলে স্টিল, ব্রাস, অ্যালুমিনিয়াম, এগুলোকে দেখবে যে একটা সাটেল ডিফারেন্স আছে। তোমাকে যদি 3টা মেটাল ধরাই দেওয়া হয়, যে একটা হলো ব্রাস, একটা হলো স্টিল, আর একটা হলো রাবার, তুমি অবশ্যই দেখলেই বুঝতে পারবা যে আসলে কোনটা কিরকম, কিন্তু প্রপার্টি বুঝতে পারবো না আমরা। হ্যাঁ, তার জন্য আমরা অ্যাটমিক বা মাইক্রোস্কোপিক যে স্ট্রাকচার আছে আমরা সেটা দেখব। আচ্ছা, আর প্রপার্টির ক্ষেত্রে আমরা সাধারণত 5-6 ধরনের প্রপার্টি বিবেচনা করি। তার ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রপার্টি সেটা হলো মেকানিক্যাল প্রপার্টি, তারপরে আছে ইলেকট্রিক্যাল প্রপার্টি, থার্মাল, ম্যাগনেটিক আর অপটিক্যাল প্রপার্টি। সো এগুলো বুঝতে পারছো, মেকানিক্যাল প্রপার্টি হলো কতটা ফোর্স সে নিতে পারে। সব মেটাল কিন্তু বা সব ম্যাটেরিয়াল সেম ফোর্স নিতে পারে না, কোনোটা কম ফোর্সে ভেঙে যায়, কোনোটা বেশি ফোর্স নিতে পারে। ইলেকট্রিক্যাল প্রপার্টি হলো সে থার্মাল, সে ইলেকট্রিসিটি কনভে করতে পারে কিনা, যেমন রাবার ইলেকট্রিসিটি কনভে করতে পারে না, বাট তোমার স্টিল যেটা আছে সেটা কিন্তু আবার ইজিলি ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। আবার থার্মাল প্রপার্টি আছে, রাবার যেমন থার্মালি কন্ডাক্টিভ না, সে হিট ট্রান্সফার করতে পারে না। রাবারের এক পাশে হিট দেবা, আর এক পাশে দেখবা ঠান্ডাই আছে, কিন্তু স্টিলের এক পাশে হিট দেওয়া, আর এক পাশে দেখবা আস্তে আস্তে গরম হয়ে যাবে। সো দ্যাট ইজ থার্মাল প্রপার্টি। এরপর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টিটা হলো তোমার যে সেটা আসলে ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে কিনা, ঠিক আছে। আর অপটিক্যাল প্রপার্টি হলো সেটা দেখতে ট্রান্সলুসেন্ট কিনা বা স্বচ্ছ কিনা, যেমন কাঁচ স্বচ্ছ কিন্তু তোমার রাবার স্বচ্ছ না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো ক্লাসিফিকেশনস। আচ্ছা, এই পর্যন্ত যা পড়ানো হয়েছে সে বিষয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। স্যার ওই যে ম্যাক্রো স্ট্রাকচারটা আরেকবার বললেন। ম্যাক্রোস্কোপিক হলো আমরা খালি চোখে যেটা দেখি সেটাকে বলে ম্যাক্রো ভিউ, বুঝতে পারছো? সো ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার হলো যে তুমি দেখবা যে স্টিলটা সামনে থেকে যদি দেখো, আর যদি তুমি অন্য মেটাল যদি সামনে থেকে দেখো, দেখবা যে তুমি স্পেসিফিক্যালি বুঝতে পারবা যে কোনটা কোন ধরনের মেটাল বা ম্যাটেরিয়াল। তুমি একটা রাবার আর একটা মেটাল তুমি পাশাপাশি যদি নাও, তুমি বুঝতে পারবা না, যে দেখেই বুঝতে পারবা যে আসলে কোনটা মেটাল আর কোনটা নন মেটাল, তাই না? ওই যে চোখে দেখে বুঝতে পারা, ওইটাকে আমরা বলছি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার।
ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন। ম্যাটেরিয়াল আসলে কয় প্রকার? আমরা 3 ধরনের ম্যাটেরিয়াল নিয়ে ডিসকাস করব। একটা হলো মেটাল। মানে ম্যাটেরিয়াল প্রধানত 2 প্রকার, একটা মেটাল আর নন মেটাল, বাট আমরা বেসিক এভাবে যদি হিসাব করি তাহলে নন মেটাল আমাদের অনেক বেশি ক্লাসিফাই করা লাগে, বাট আমরা মেজর যে ক্লাসিফিকেশন আছে সেই মেজর ক্লাসিফিকেশনটা ধরবো। একটা হলো মেটাল, 2 হলো সিরামিক, আরেকটা কি আরেকটা বলতে পারবা? পলিমার। ঠিক আছে, পলিমার হলো প্লাস্টিক বা রাবার। ঠিক আছে, ওকে। তো আমরা যদি দেখি যে প্রথমে মেটালটা কি। মেটালটা হলো মেটালিক এলিমেন্ট দিয়ে যে ম্যাটেরিয়াল গুলো তৈরি সেগুলোকে আমরা বলি মেটাল। যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, এই ধরনের যে মেটালগুলো আছে, মেটালিক কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা বলি মেটাল। সো মেটালের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য হলো যে মেটালের ভিতরে যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো খুবই অর্ডারলি ম্যানারে থাকে। অর্ডারলি ম্যানার বলতে খুবই সুসজ্জিত অবস্থায় থাকে। আর এর মেকানিক্যাল প্রপার্টি হলো যে কোনো অন্য ম্যাটেরিয়াল থেকে এটা স্টিফ এবং স্ট্রং, এটা প্রচুর ডাকটাইল, ফ্র্যাকচার রেজিস্টার করতে পারে, রেজিস্ট্যান্স করতে পারে, আর এর ডেনসিটি অনেক হাই। ইলেকট্রিক্যাল প্রপার্টি হলো গুড কন্ডাক্টর, থার্মাল প্রপার্টি হলো গুড কন্ডাক্টর, হিট খুব সহজে পরিবহন করতে পারে। অপটিক্যাল প্রপার্টি যেটা সেটা হলো যে নট ট্রান্সপারেন্ট টু ভিজিবল লাইট, অর্থাৎ ভিজিবল যে লাইট আছে সেটা এটা পাস করতে পারে না। এখন এখানে ভিজিবল লাইট বলা হয়েছে কারণ হলো এক্স রে কিন্তু মেটাল পাস করতে পারে, সার্টেন থিকনেসের মেটাল এটাকে পাস করতে পারে। সো ভিজিবল যে লাইট আছে যেগুলো আমরা দেখতে পাই চোখে সেগুলো অ্যাকচুয়ালি পাস করে না। এরপর আছে পলিমার। তো পলিমার কি? পলিমার হলো কার্বন বেসড কম্পাউন্ড। এগুলো সাধারণত প্লাস্টিক বা রাবার ম্যাটেরিয়াল যেগুলো আমরা কমনলি জানি সেগুলো হলো তোমার পলিমার। আর মেনি অফ দেম আর অর্গানিক কম্পাউন্ড, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সিলিকন, এগুলো কিন্তু পলিমারের ভিতরে পড়ে। আর এদের মলিকুলার স্ট্রাকচার অনেক বড়, অর্থাৎ এরা হিউজ এক একটা চাঙ্ক নিয়ে স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এরপর আছে এদের ডেনসিটি কম, মানে নট টু মাচ লো বাট ইটস লো, মেটালের তুলনায় অ্যাকচুয়ালি ডেনসিটিটা অনেকটা কম। এরপর আছে এক্সট্রিমলি ডাকটাইল অ্যান্ড প্লায়েবল। প্লাস্টিক তুমি যদি দুই পাশে ধরে টান দাও এটা কিন্তু আস্তে আস্তে লম্বাই হতে থাকবে, তার মানে ডাকটিলিটি অনেক বেশি। মেটালকে তুমি সার্টেন মেটাল, যেমন সিরামিককে যদি দুই পাশে ধরে টান দাও তাহলে কি হবে? এটা মাঝখান থেকে ভেঙে যাবে, এটা নো ওয়ে যে এটা এক্সটেন্ড করবে। ঠিক আছে, ওকে। এরপরে আছে যে রিলেটিভলি ইনার্ট কেমিক্যালি, অর্থাৎ কেমিক্যালের সাথে ইউজুয়ালি কোনো রিয়াকশন এরা করে না। এরপর আছে সিরামিক। তো সিরামিক অ্যাকচুয়ালি তোমার মেটাল এবং নন মেটালের মাঝামাঝি রাখা যায় এটাকে। অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বাইড, সিলিকন নাইট্রাইড, এগুলো হলো বেসিক্যালি সিরামিকের এক্সাম্পল। তারপরে ক্লে ম্যাটেরিয়াল, যে ক্লে মিনারেল যেগুলো আছে যেমন সিমেন্ট, গ্লাস, এগুলো অ্যাকচুয়ালি সিরামিকের ভেতরে পড়ে। আর সিরামিক প্লেট, গ্লাস প্লেট তো দেখছোই, তাই না? সিরামিক প্লেট যেগুলো তোমরা বাসায় ইউজ করো ওগুলো অ্যাকচুয়ালি ক্লে মিনারেল, ক্লে মানে এটাকে এক ধরনের মিনারেলের কাদা। ঠিক আছে, বাট ওটাকে আমরা সিরামিক হিসেবেই জানি। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের ডিসকাশন। তো এখান থেকে যদি তোমার কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে তো আই উইল টেক দ্যাট কোশ্চেন নাও। স্যার একটা ইয়া ছিল ম্যাটেরিয়ালস এর সেকেন্ড পয়েন্টটা স্যার 9 নম্বর স্লাইডে মেবি স্যার 8 নম্বর, সরি স্যার। জি স্যার, সেকেন্ড পয়েন্টটা atoms and metals in their alloys are arranged in a very orderly manner. হ্যাঁ, স্যার এদের যে অ্যাটমস যেগুলো থাকে সেগুলো খুবই সুসজ্জিত অবস্থায় থাকে। যেমন ওয়াটারের যদি চিন্তা করো বা যে কোনো লিকুইড বা ফ্লুইডের কথা যদি চিন্তা করো তাহলে কি হয়?
ফ্লুইডের কথা যদি তোমরা চিন্তা করো তাহলে দেখবা যে এদের যে মেটালগুলো আছে এই মেটালগুলো অ্যাকচুয়ালি কখনোই সুসজ্জিত অবস্থায় থাকে না। বুঝতে পারছো? এদের মেটালগুলো কখনোই সুসজ্জিত অবস্থায় থাকে না। একটা অ্যাটম, সরি মেটাল বলছে অ্যাটম, একটা অ্যাটম উপরে আছে, তুমি একটু নাড়া দেবা নিচেই চলে যাবে, তাই না? মানে মলিকুলার লেভেলে যদি চিন্তা করো, যেহেতু এটা সবসময় ফ্লুইডই আছে, যেহেতু ফ্লো করে, ঠিক আছে? কিন্তু অ্যাটম মেটালসের ভিতরে যেগুলো আছে সেগুলো খুবই সুসজ্জিত অবস্থায় থাকে, একটার একটার পাশাপাশি অবস্থান করে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট তৈরি করে। আমরা এটা পরে ডিটেলস দেখবো, আমরা মানে অ্যাটমগুলো কিভাবে থাকে মেটালের ভিতরে এটা আমরা দেখবো, এটা ছবি দেখবো, ঠিক আছে? তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ বলো। আর প্রথম দিকের সময় আমি স্যার ডিসকানেক্ট ছিলাম, একটু প্রথমের একটু যদি আলোচনা করতেন। প্রথমে আমরা সেরকম কিছু আলোচনা করি না অ্যাকচুয়ালি। প্রথমে যেটা করেছি সেটা হলো যে তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল কি, আমরা কেন পড়বো, এগুলো এটা পড়লেই বুঝতে পারবা। তারপরে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন স্ক্রু ড্রাইভার বানাইতে আসলে কি পরিমাণ ম্যাটেরিয়ালের জ্ঞান লাগে, ঠিক আছে? যে এটা মেটাল কেন তৈরি করা হয়েছে, এটা আমরা কেন প্লাস্টিক ইউজ করি, বুঝতেই পারতেছো যে ইলেকট্রিক শক যাতে আমরা না খাইতে হয় সেজন্য আমরা এটা করে থাকি। তারপরে হিট ট্রান্সফারের একটা ব্যাপার আছে। তারপরে তোমার এখানে আমরা যেটা পড়েছিলাম যে কনসিকোয়েন্স, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং না জানলে কি হয়, যেমন টাইটানিকের একটা এক্সাম্পল দিলাম যে তারা প্রপার ম্যাটেরিয়াল চুজ না করার কারণে কিভাবে টাইটানিককে ডুবতে হয়েছিল। তারপরে তোমার চ্যালেঞ্জার ডিজাস্টারের কথা আমরা ডিসকাস করেছি, যে চ্যালেঞ্জার নামে একটা হাই খরচের একটা খুব খরচে একটা প্রজেক্ট ছিল নাসার, সেই প্রজেক্টটাকে আমরা কিভাবে সেখানে ডিজাস্টারে পরিণত হয়েছে প্রজেক্টটা। তারপরে আমরা স্ট্রাকচার এবং প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছি, আর ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালস, যে কি কি ম্যাটেরিয়াল কত প্রকার, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এখনকার জাহাজগুলোতে কি এমন ব্যবহার করা হয় যার জন্য এই টাইটানিকের মতো অবস্থাটা হয় না? বুঝতে পারি না কি বললো। এখনকার জাহাজগুলোতে মানে এমন কিছু কি ইউজ করা হয় যার জন্য আর কি ওটা মানে ওই জায়গাটা এখন ছিঁড়ে যায় তো না? ধরো মেটালের অনেক ইমপ্রুভমেন্ট ঘটছে, যেমন আমরা এখন হালকা ধাতু ডুরালুমিন ইউজ করতে পারি, অনেক কার্বন ন্যানো ফাইবার চলে আসছে, তারপরে গ্রাফিন চলে আসছে, অনেক কম্পোজিট ম্যাটেরিয়াল আসছে যেগুলো আসলে অনেক হার্ড এবং অনেক মানে হার্শ এনভায়রনমেন্টে অনেক ভালো পারফরমেন্স দেয়, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এগুলো এখন কোনো ব্যাপারই না। এগুলো আমরা আস্তে আস্তে সেগুলো দেখবো যে কি কি ম্যাটেরিয়াল আছে, কি কি না আছে, আমরা মডার্ন ডিসকাশন এই বিষয়গুলো আমরা দেখবো। আমাদের দেওয়া হয়েছিল, বুঝতে পারি না, কিছু বলতেছো? যে ফাইলটা পড়ালেন এটা কি আমাদের দিচ্ছেন? হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে যে ইনভাইটেশন পাঠাবো সেটার সাথে আমি দিয়ে দেব। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এই জন্য আমি আর এটার মাঝে খুব একটা ইনফরমেটিভ কোনো কিছু নাই, তো নেক্সট ক্লাসে একটু ডিটেলস থাকবে, সেটার সাথে অ্যাড করে দিয়ে দেব। জি স্যার। আচ্ছা, চ্যাট বক্সে কি আমাদের ওই আইডি দেওয়া দরকার আছে? আইডি না, নেসেসারি না, চ্যাট বক্সে আইডি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা বিডি রান ইউজ করতেছি সবার আইডি ওখানে থাকবে। তবে যাদের নাম ঠিক নাই তাদেরটা আমি বুঝতে পারবো না, আই হ্যাভ নো ওয়ে টু টেল। সো আমি সেজন্য বলেছিলাম নামটা প্রপারলি ঠিক করে আসতে। যাদের নাম এবং আইডি নামের ভিতরে আছে দে আর ফাইন, তাদের কোনো প্রবলেম নেই। একজনকে দেখেছিলাম ডেল নাম দিয়ে আসছে, সে ডেল যে আছে সে কি সে কি কথা বলতে পারবে? আছে এখনো? যাই হোক, সে বোধহয় নাই। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে ক্লাস এই পর্যন্তই রাখছি। তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনো করতে পারো, আমাদের কিছু সময় আছে, 12 মিনিট সময় আছে এখনো। কেউ একজন, আচ্ছা তোমাদের অনেকের জিমেল অ্যাড্রেস অ্যাড দেওয়া ছিল না, এইগুলো আমাকে বলবা না, এগুলো কোঅর্ডিনেটরকে জানাবা, কোঅর্ডিনেটরের দায়িত্ব আমাকে জানানো। আর যদি তোমাদের জানাইতে হয় যে স্যার আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেন, তাহলে
কোঅর্ডিনেটরকে তো মেল করবাই, আমাকেও তোমরা ইমেল করে জানিয়ে দিতে পারো যে স্যার আমার ইমেল অ্যাড্রেস এইটা। এখানে চ্যাট বক্সে বললে আমার কোনো উপায় নেই সেটা জানার। ঠিক আছে? সো যাদের ইমেল অ্যাড্রেস নাই, যারা ইমেল পাচ্ছ না, তারা আমাকে একটা ইমেলের মাধ্যমে জানাবা যে তোমাদের অমুক ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা লাগবে এবং ইমেল অ্যাড্রেসটা তোমাদের কাছে নাই বা তোমরা পাচ্ছ না, এবং সেকশন উল্লেখ করতে হবে। ঠিক আছে? সেকশন, নাম এবং আইডি। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো প্রশ্ন নাই? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে হোপফুলি। বাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।